হ্যালো এভরিওয়ান, আই এম আত্রে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকে আর নতুন করে কিছু ব্লগ দেওয়ার সেরকম কোনো ইচ্ছে নেই। অ্যাকচুয়ালি দেশে যা ঘটে গেল, কাশ্মীরে যা হয়ে গেল, আমি জাস্ট কাশ্মীরের ব্লগটা দিতেই শুরু করেছিলাম, সিরিজটা বানাতে শুরু করেছিলাম, একটা আলাদা করে প্লে লিস্ট তৈরি করব ভেবেছিলাম, কিন্তু সব কিছু একদম তছনছ হয়ে গেল। আমাদের ভূস্বর্গ এখন রক্তে রক্তাক্ত, এটা ভাবতেই পারছি না। এত সুন্দর হচ্ছে আমাদের ভারতের একটা অংশ, যেখানে আমরা ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, মানুষজন ফ্যামিলি নিয়ে যাচ্ছে, তারা কিন্তু নির্দোষ। সেই নির্দোষ মানুষগুলোর ওপর এত নির্মম অত্যাচার হলো, এটা মানে ভাবতেই পাচ্ছি না। আমি এখন মানে এক দুদিন একটু স্থির হই, তারপরে ব্লগ দেব, আবার নতুন করে শুরু করব। মনটাও ভীষণ খারাপ ছিল, কেন কি আমার মা বাবা 2025 সালে এই এপ্রিল মাসেই হচ্ছে কি যে বেড়াতে গিয়েছিল কাশ্মীর, ওরা জাস্ট আজকে ফিরেছে। ওদের জন্য আমার প্রচণ্ড টেনশন হচ্ছিল। এই আজকে দুপুর 12টা 10-এ বাড়ি ঢুকেছে, তারপরে আমি এই ভিডিওটা বানাচ্ছি। মানে আমি কাল থেকে ডিস্টার্ব যখন থেকে হয়েছে, তারপর থেকে প্রচণ্ড টেন্স ছিলাম। যদিও বা ওরা পেহেলগাঁও 3 দিন আগেই ছেড়ে দিয়েছিল, যেদিন থেকে ওই ল্যান্ডস্লাইড হয় তার আগের দিনকে ছেড়ে দিয়েছিল পেহেলগাঁও। ওরা বৈষ্ণোদেবী চলে গিয়েছিল, তারপরে গোল্ডেন টেম্পল হয়ে আজকে বাড়ি ফিরেছে। তো যাই হোক না কেন, একটা টেনশন তো মানুষের মনের মধ্যে কাজ করে। আর তাছাড়া যে সমস্ত মানুষেরা বৈশারণ ভ্যালিতে গিয়ে জীবন দিলেন, তাদের জন্য আমি সমবেদনা কি যে জানাবো আমি নিজেও বুঝতে পারছি না। আমার কোনো ভাষা নেই। সত্যি কথা বলতে কি বলবো, কি বলা উচিত আমি নিজে কিছু বুঝতে পারছি না। তবে তাদের প্রত্যেকের আত্মার জন্য শান্তি কামনা করছি, তাদের আত্মার শান্তি পাক, এটাই চাই। বৈশারণ ভ্যালির মতন এত সুন্দর একটা জায়গা, সেখানে মানুষকে প্রাণ হারাতে হবে এটা ভাবতে কোনোদিনও পারিনি। আমরা নিজেরা 2023 সালে 5ই এপ্রিল থেকে কাশ্মীর ট্রাভেল করেছি। এত ভালো, এত সুন্দরভাবে করেছি, কোনো মানে ডিস্টারবেন্স ছিল না, কিছু না। ওখানকার লোকাল লোকজনও ভীষণ ভালো, এত অমায়িক, ওরা এত স্ট্রাগল করে, ওরা এত কর্মঠ, ওদের প্রতিটা জিনিস আমরা এত মানে নিখুঁত চোখে দেখে এসেছি যে কিছু বলার ছিল না। কিন্তু সেই জায়গায় এইরকম হলো, যদিও বা ওনাদের কোনো দোষ নেই। লোকাল লোকজনদেরকে যথেষ্ট প্রেসারাইজড করা হয় বলেই ওরা ওই কাজটা করতে বাধ্য হয়। যখন আমি প্রায় 10 দিনের একটা ট্রিপ করেছিলাম কাশ্মীরে, তো আমি বিভিন্ন রকম লোকের সাথে কথা বলেছি। ইভেন আমাদেরকে যে গাড়িতে করে ঘোরাচ্ছিল জহুর ভাই, তার সাথে খুব ডিপলি আমরা আলোচনাও করেছিলাম। কিন্তু সেইখান থেকে জানতে পারি, সত্যি কথা বলতে লোকাল লোকজনরা ভীষণ ভালো। তাদের তো ট্যুরিজম থেকে আর্নিং হয়, তাদের সংসার চলে, তাদের পেট চলে। আমরা যে বেড়াতে যাচ্ছি, আমাদেরকে যে যখন বলে कि जे दीदी अगर मेरा काम देख के आपको अच्छा लगा तो 20 रुपया दे दीजिए चाय पीने के लिए कि नाश्ता करने के लिए, तो আমরা খুশি খুশি 20 টাকা দিয়ে দিই, 50 টাকা দিয়ে দিই। কেন কি তারা এতটাই লেবারিয়াস, তারা এতটাই কর্মঠ, কথার দাম রাখে। এই যে আমার মা বাবা গিয়ে ঘুরে এসেছে, বিশ্বাস করবেন আমার মা বাবা পর্যন্ত এত সুনাম করছিল ওনাদের, কি ওনারা এতটাই ভালো হয়, এতটা ভালো মানুষ, এত বয়স্ক মানুষ দেখে এই যে হাতে হাত বাড়িয়ে দিয়ে হেল্প করা, এই ব্যাপারটা ওদের মধ্যে ভীষণভাবে রয়েছে। ওরা ট্যুরিস্ট পার্টির ওপর কোনো সময়ই কিন্তু কোনো মানে ব্যাঘাত ঘটায় না, টর্চার করে না, ওরা কোনো মানে বিপদের মুখে ট্যুরিস্ট পার্টিকে ফেলে না। কেন কি ওরা জানে কি যে এটা ট্যুরিজম থেকেই কাশ্মীরের সমস্ত কিছু আর্নিং হয়, সোর্স, মানে ট্যুরিজম থেকে ওরা অনেকটা টাকা আর্ন করে। আর লাস্ট 5-6 ইয়ার্স ধরে এটা বেশ ভালো মতন চলছিল। আফটার কোভিড তো খুব মানে বুম বুম ব্যাপার ছিল কাশ্মীর। তো আমরা জাস্ট ওই দেখেই 2023 সালে ঘুরে চলে এসেছিলাম। আর 2025 সালে আমার বাবা মা, ফ্যামিলি মেম্বার এবং আমাদের পাড়ার কাকিমা সবাই মিলে একটা গ্রুপ বানিয়ে আর হচ্ছে গিয়েছিল। কিন্তু ওরা আজকে ফিরে এসেছে, ওরা সুস্থভাবে ফিরে এসেছে। আমি প্রচণ্ড টেনশনে ছিলাম, রাস্তায় ঘাটে কিছু হয়ে গেলে যে কতটা টেনশন হয়ে যাবে। তবে আমরা এটা বলেছিলাম যে বৈশারণ ভ্যালি যাবে না, কেন কি বৈশারণ ভ্যালি যেতে ওই
পিট্টুতে করে যেতে হয়, ওই ছোট ছোট পনিগুলোতে বসে হচ্ছে কি যে যেতে হয়। বাইশারান ভ্যালি যেতে 1 ঘন্টা সময় লাগে, আসতে 1 ঘন্টা সময় লাগে। বাইশারান ভ্যালি যাওয়ার জন্য কোনো অ্যাপ্রোপ্রিয়েট রোড নেই, ওটা কখনো আপনাকে জল টপকে যেতে হবে, কখনো ঝর্ণা আসবে, কখনো নদী আসবে, মানে ঘোড়াগুলো এইভাবে টপকে টপকে যায়। কিন্তু সিনিক বিউটি অসাধারণ, দারুণ দেখতে বাইশারান ভ্যালি, সেই যাওয়ার রাস্তাটাও দারুণ, চারিদিকে পাইন ফরেস্ট করেছে, তারা বুঝে সুঝে অ্যাটাক করেছে। অন্যান্য জায়গায় অ্যাটাক করতে পারবে না, সেখানে আর্মিজ থাকে। শ্রীনগর থেকে শুরু করে প্রতিটা জায়গায় 10 হাত দূরে দূরে হচ্ছে কি যে আর্মি দাঁড়িয়ে আছে, সেখানে অ্যাটাক করাটা খুব ডিফিকাল্ট, এটা ওরা জানে। আর ওরা কোকেরনাগ হয়ে হচ্ছে কি যে বাইশারান ভ্যালি এসেছি, কারণ কি আমরা কোকেরনাগ দেখে এসেছি। কোকেরনাগও ভীষণ সুন্দর জায়গা, আর কোকেরনাগ থেকে বাইশারান ভ্যালি খুব সুন্দরভাবে পেছনের রাস্তা থেকে ঢোকা যায় ওই পাইন ফরেস্ট দিয়ে। তো ওইখানের মধ্যে কোনো রাস্তা নেই, তো পনি ওইভাবেই হচ্ছে কি যে যাই টপকে টপকে জঙ্গলের মধ্যে দিয়ে এইদিক ওদিক করে হচ্ছে বাইশারান ভ্যালি পৌঁছে। তো ওটা বাবা মার জন্য ভীষণ টাফ জার্নি হবে, যার জন্য ওদেরকে বলেছিলাম বাইশারান ভ্যালি যাবে না, আরু ভ্যালি, চন্দনবাড়ি, বেতাব ভ্যালি এগুলো দেখে তোমরা পাহেলগাঁও থেকে বেরিয়ে যাবে। তাই ওরা ওইভাবেই করেছে, ওরা যায়নি বাইশারান ভ্যালি। কিন্তু আমাদের মিনি সুইজারল্যান্ড এখন রক্তে রক্তাক্ত, আমাদের ভূস্বর্গ এখন রক্তে রক্তাক্ত, এটা মানে ভাবতেই পাচ্ছি না। কোনো সময় আমাদের পুরনো ফটোগুলো দেখলে এটাই ভাবি যে যদি আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় যদি কখনো অ্যাটাক হয়ে যেত তাহলে কি হতো। বিশ্বাস করবেন না, মানে যে ভ্যালিটা রয়েছে বাইশারান ভ্যালি, এত সুন্দর, এত সুন্দর, দুটো চোখ আপনার আটকে যাবে ওই ভ্যালির মধ্যে, এতটাই সুন্দর। আর সেখানে এই রকম রক্তারক্তি কাণ্ড মানে আমরা মেনে নিতে পারছি না। তবে এটা ঠিক, যদি ওখানে কোনো রকম মানে পনি গেটের বাইরে ছেড়ে দেয়, ঠিক আছে, এরপরে গেট একটা থাকে, গেট থেকে ভেতরে ঢুকে যেতে হয় বাইশারান ভ্যালির জন্য। এবার ওই ভ্যালিতে যখন ঢুকে যাবেন তখন কিন্তু পুরো ফাঁকা মাঠ, আর দূরে দেখা যাবে স্নো ক্যাপ মাউন্টেন্স, হিমালয়কে পুরো দেখা যাবে, ভীষণ কাছের থেকে দেখতে পাবেন। আর চারিদিকে ছোট বড় মেজো সেজো ভীষণ স্তরে স্তরে হচ্ছে পাইন ফরেস্ট, দেখতে এত ভালো লাগে। আর ওই যে ফাঁকা জায়গাটা, একটা মাঠের মতন জায়গা, ওই জায়গার মধ্যে আর কিচ্ছু নেই, চারিদিকে পাইন ফরেস্ট, মধ্যেখানে হচ্ছে কি যে ওই ফাঁকা জায়গাটা। আর সাইডে লেফট হ্যান্ড সাইডে ঢুকে গেলেই লেফট হ্যান্ড সাইডে প্রচুর স্টলস থাকে, ওই ভেলপুরি, চাট, চা, কফি বা স্ন্যাক্সের কিছু কিছু জিনিসের স্টলস থাকে। আর ওখানে জিপ লাইন হয়, মানে জিপ লাইন করা যায়, আমার মেয়ে করেছে, আমি নিজে করেছি। জিপ লাইন থেকে তো দেখবার মতন দৃশ্য, মানে আমি সিরিজটা আবার শুরু করবো, এখন মনটা ভালো নেই যার জন্য কন্টিনিউ করতে পারছি না, তবে সিরিজটা তাড়াতাড়ি শুরু করব। কেন কি আমার কাছে প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে, তোমরা ভালো আছো কিনা, তোমরা ঠিক আছো কিনা, তোমার চোখে আমরা কাশ্মীর দেখছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে। প্রচুর মানুষ মেল করেছে আমাকে পার্সোনালি, যারা আমার ব্লগ ফলো করে, যারা আমার শর্টস দেখেছে, দেখে তারা আমাকে মেসেজ করেছে, তারা আমাকে মেল করেছে। তাদের জন্য মানে আমি আবার শুরু করব, কিন্তু একটু শান্ত হতে দিন, মন মেজাজ ভীষণ খারাপ, ভীষণ খারাপ। আমার বহু রিলেটিভস গিয়েছে, বহু ফ্রেন্ডস গিয়েছে, গিয়ে কিন্তু ওরা ঘুরে এসেছে। এখন পর্যন্ত একটাই ফ্রেন্ডস, ওরা পেহেলগাঁও ছেড়ে শ্রীনগরে এসে আটকে আছে, এখনো পর্যন্ত আসতে পারেনি। আশা করি ওরাও খুব তাড়াতাড়ি চলে আসবে, ওদের রিজার্ভেশনও রয়েছে কিছুদিনের মধ্যে, ওরাও সেফ আছে, এটাই আর কি। আর যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এর ক্ষমা হয় না, শুধু এইটুকুই বলবো, এর কিন্তু একটা হিতে বিপরীত শিক্ষা দিতে হবে। আর এই যে ছেড়খানি করলো, এই যে নিজে থেকে ঢুকে এসে যে ছেড়খানি করেছে, এর একটা মানে বড় মাপের হচ্ছে কি যে শিক্ষা দিতে হবে, শিক্ষা দিতে হবেই। এত সুন্দর জায়গা, যে জায়গা থেকে আমরা ঘুরে এসেছি, কাশ্মীরের যে যে অঞ্চলে মানুষজন যায়, ঘুরতে যায়, বেড়াতে যায়, দেখে আসে, সেটা কিন্তু ভারতেরই একটা অংশ। সেখানে ঢুকে ছেড়খানি করবার অধিকার কিন্তু তাদের নয়, তারা করতে পারে না, কিন্তু তবু তারা করেছে। আরও বলছি আপনাদেরকে, 370 আর্টিকেলের পর থেকে
কাশ্মীরে পর্যটকদের সংখ্যাও প্রচুর বেড়ে গিয়েছিল এবং চারিদিকে খুব মানে আনন্দ ছোঁয়াও আমরা দেখতে পেয়েছিলাম। আর সব থেকে বড় কথা যে আর্টিকেলের যে 370-র জন্য লোকাল পিপলরা ভীষণ খুশি ছিল। লোকাল যারা কাশ্মীরি লোকজন হয় তাদের রুজি রোজগার থেকে শুরু করে সব কিছু বেড়েছিল। পর্যটক বাড়া মানেই হচ্ছে কি যে ওদের রুজি রোজগার বাড়া, আর ওরা খুব খুশি ছিল এবং গভর্নমেন্টের ওপর খুব খুশি ছিল যে ওদের ওপর দৃষ্টিপাত করা হয়েছে। আর এই যে নোংরা জঘন্য কাজটা করা হয়েছে এই জন্য করেছে যেহেতু দেখতে পাচ্ছে কি যে কাশ্মীরে এখন ভীষণ সুন্দর হচ্ছে মানে বিজনেস চলছে, পর্যটক আসছে, বেশ ভালো ওদের আর্নিং হচ্ছে। তো ওই জায়গাটাকে কি করে ডিস্টার্ব করা যায়, তখন সফট কর্নার মানে যারা পর্যটক ট্যুরিস্ট পার্টি তাদের উপরই হামলাটা করতে শুরু করলো। আর সেটা করলেই হচ্ছে কি যে মানুষজন ভয় পাবে, ওখানে যাবে না। খুব সিম্পল ক্যালকুলেশন, কিন্তু জানে না কিন্তু এর হিতে বিপরীত কি রকম ছক করা হচ্ছে, সেই ছকটা কিন্তু খুব ভারী পড়বে। যাই হোক, যা করেছে আমাদের দেশের সাথে সেটা খুব খারাপ করেছে, সেটা দেশের আধিকারিকরা দেখে নেবেন, ওনাদের ওপর ভরসা আছে, বিশ্বাস আছে। কিন্তু এটুকু বলি কি যে কখনো আমরা যখন ভাবছিলাম কি যে আমাদের সাথে যদি এরকম হয়ে যেত আমরা কি করতাম, সত্যি কথা বলতে যে মানুষগুলো ওইখানে প্রাণ হারিয়েছে বা যাদের সাথে এই নির্মম অত্যাচারটা হয়েছে, যেই গুলিগুলাজ করেছে ওরা সত্যিকারের নিরুপায়। ওই রকম জায়গায় যদি আমার সাথেও হতো আমিও নিরুপায়ী থাকতাম। কেন কি একটা গাছও নেই যে গাছটার পেছন দিকে গিয়ে লুকোবো। সেই গাছটা পর্যন্ত দৌড়তে গেলেও তাকে 1 কিলোমিটার দৌড়তে হবে, তারপরে গিয়ে হচ্ছে কি যে সে গাছ পাবে, সেই পাইন ফরেস্টগুলো পাবে, আর চারিদিকে ঘন পাইন ফরেস্টের জঙ্গল। সেই জন্যই ওই জায়গাটাকে বেছে নিতে পেরেছে ওরা, ওই জায়গাতে এসে আর হচ্ছে কি যে এইরকম অপকর্মটা করতে পারার সুযোগ পেয়েছে। আদারওয়াইজ বাকি পুরো কাশ্মীর হচ্ছে কি যে হাই অ্যালার্ট জায়গা, 10 হাত দূরে দূরে সিকিউরিটি রয়েছে, কিন্তু ওই জায়গায় কিন্তু কোনো সিকিউরিটি নাই। যখন আমরাও গিয়েছিলাম আমার হাজব্যান্ড আমাকে বলছে চলো ওই দূরের দিকের ওই সবুজ যেখানটা রয়েছে লনটা, চলো ওই সাইডটাতে যাই, ওই সাইডটাও দেখতে বেশ ভালো লাগছে। আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে না না দূরে আর কোথাও এদিক ওদিক যাব না, যেখানে সমস্ত লোকজন আছে এখানেই যাই। কেন জানি না মনের মধ্যে কোথাও যেন একটু তো ভয় থাকতোই। আর তারপরে মনে হতো কি যে না এই ধারে কাছেই থাকি, কাছাকাছি থাকি, ওই দূরের দিকে কোথাও যাব না। সবসময় যেন মনে হতো ওই দূরের দিকে কেউ যদি আমাদেরকে অবজার্ভ করছে দূর থেকে, ওই জঙ্গলের থেকে যদি দেখতে পাচ্ছে কেউ যদি ওই দিক থেকেই হচ্ছে কি যে গুলি ছোঁড়ে বা কিছু করে, কারোর কিছু করার নেই। যারা ওখানে প্রাণ দিয়েছেন সত্যি কথা বলতে ওরা নিরুপায় ছিল, ওদের লুকোনোরও একটা জায়গা ওরা পায়নি খুঁজে মেরে। কেন কি ওটা তো একটা পুরো মাঠ, ফাঁকা মাঠ, কিন্তু এই রকম যে হবে সত্যি ভাবতে পারিনি। আর মানে চোখের সামনে আমার ভাসছে বৈশালী ভ্যালি, পেহেলগাঁও, এত সুন্দর জায়গা যে চোখ বন্ধ করলে এখনো চোখের সামনে ভাসে সেই সমস্ত জায়গাগুলো। আজকের দিনে সেই জায়গাগুলো রক্তে রক্তাক্ত, সত্যি ভাবতে পারছি না। মানুষের মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, কিন্তু লোকালিস্টরা কিন্তু খুব ভালো, আর লোকাল লোকজনেরাও কিছু করার থাকে না, ওদের কেউ তো মানে মানুষকে জানে মেরে দেওয়ার জন্য হচ্ছে কি যে হুমকি দেয়। কাশ্মীর থেকে ঘুরে আসার পর বা কাশ্মীরের থেকে ওদের কাছ থেকে যে আমরা মানে ভালোবাসা পেয়েছি, যে আদর আপ্যায়ন পেয়েছি, তাতে করে আমার এটাই মনে হয়েছিল একই বৃন্তে দুটি কুসুম। সত্যি কথা মনে বলছি, একই বৃন্তে দুটি কুসুম। এখনো মানুষের মনুষ্যত্ব, মানবিকতা বেঁচে আছে। কিছু মানুষ হয়তো নোংরামি করতে চায়, এটার মধ্যে একটা রাজনীতি ঢুকিয়ে দিতে চায়, রাজনীতির রং নিয়ে আসতে চায়, কিন্তু মানুষের মধ্যে এখনো পর্যন্ত সেই মনুষ্যত্ব রয়েছে এবং তারা চায় কি আমরা একে অপরে ভাই ভাই কোলাকুলি করেই হচ্ছে কি যে থাকি, এতটাই ভালো। কিন্তু হ্যাঁ, লোকাল লোকজনদের ওপর প্রেশার থাকে, তাদেরকে বাজে কাজ করতে বাধ্য করা হয়, তাই ওরা ইনভলভ হয়। আদারওয়াইজ আমি নিজে বলছি, আমি ঘুরে এসেছি 10 দিন ধরে এক একটা জায়গায় নিখুঁতভাবে মানুষজনদেরকে জিজ্ঞেস করেছি, কথা বলেছি, সমস্ত কিছু ইনকোয়ারি করেছি, জেনেছি, আমার কোথাও খারাপ লাগেনি জানেন।
জানেন এরকম একটা বাজে ঘটনা ঘটে গেল বলে তাই, আদারওয়াইজ কাশ্মীর কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ ভালো জায়গা, দারুণ জায়গা। হ্যাঁ, ওইখানে মানে জোর করে ঢুকে এরা এই নোংরামিটা করলো, খারাপ কাজটা করেছে, কিন্তু কাশ্মীর কিন্তু সত্যি খুব সুন্দর জায়গা। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারদিকে তাকাবেন, চারটে সিনারি দেখতে পাবেন, যেন মনে হবে কি যে আমরা যেরকম ছোটবেলায় জল ছবি আঁকতাম, ঠিক সেই জল ছবির মতন হচ্ছে চারদিকের দৃশ্য, এতটাই সুন্দর। কিন্তু ওই মানুষগুলো নিরুপায়, ওদেরকে ভুল বুঝবেন না। সত্যি কথা বলতে হয়তো কিছুদিনের মধ্যে কাশ্মীর আবার শান্ত হয়ে যাবে, আবার ভালো হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, মানুষজন বৈশারণ ভ্যালি যেতে হয়তো ভয় পাবে, কেন কি ওইখানে কোনো কিছু যখন ঘটে যায় ওখান থেকে রাস্তা নেই, যার জন্য যে মানুষগুলো হয়তো দীর্ঘ সময় বেঁচে ছিল তাদেরকে ট্রিটমেন্ট দিতে পারেনি, এই কারণেই পারেনি যেখানে গাড়িই যায় না, তো অ্যাম্বুলেন্স যাবে তবেই তো হচ্ছে কি যে ট্রিটমেন্টের জন্য হসপিটালে নিয়ে আসবে। ওখানে একটাই রাস্তা আছে এমার্জেন্সির জন্য, সেটা হচ্ছে হেলিকপ্টার। কিন্তু হেলিকপ্টারও ততক্ষণে পৌঁছতে পারেনি, ওই মানুষগুলোকে বিনা ট্রিটমেন্টেই মারা যেতে হলো। তো এটাই ওখানকার একটা অসুবিধে। আর যেই রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে যায় পনিতে করে, সেই জায়গা, সেই রাস্তা, সেই সিনিক বিউটি অসাধারণ। কিন্তু ওই জঙ্গলের মধ্যে যখন আমরাই যাচ্ছিলাম, ধরুন আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, বা আমাদের সাথে আরও অনেকে যখন উঠছিল, সেখানেই যদি সামনের দিকে এসে দাঁড়িয়ে ঢাকাঢাক গুলি মেরে দিত, আমাদের কিছু করার থাকতো? কিছুই করার থাকতো না। তো সেটাই আর কি, ওই জায়গাটাই ওই রকম। ওটা একদমই অফবিট অফ কাশ্মীর, মানে একটু কাশ্মীরের থেকে আলাদা জায়গায় যেতে হয়, 1 ঘন্টা পনিতে করে চড়তে হয় ওপরে, তবে গিয়ে ওই জায়গাটা পাওয়া যায়। যেটা হয়ে গেছে তার জন্য সত্যিকারে আমি খুব মর্মাহত, খুব কষ্ট লাগছে। যারা প্রাণ দিলেন তাদের জন্য আমি মানে ভগবানের কাছে প্রার্থনা চাইছি, তাদের আত্মার শান্তি হোক, তাদের আত্মা যেন শান্তি পায়। আর যারা দোষী তাদের জন্য যেন ভীষণভাবে একটা কড়া শাস্তি নিয়োগ করা হোক। আমার ব্লগ আসবে, প্রচুর মেল আসছে, প্রচুর মেসেজ আসছে বাইরে থেকে, মানে ইউএসএ বসে আছে সেই বন্ধু বান্ধবেরা আমার আপডেট দেখে আমাকে মেসেজ করেছে, ফোন করেছে, মেল করেছে। আমি তাদের জন্যই আমি এই ভিডিওটা আমাকে বানাতে হলো, কি আমরা সুস্থ আছি, আমরা ভালো আছি। আমরা এবছর যাইনি কাশ্মীর, আমরা গিয়েছিলাম 2023 সালের এপ্রিল মাসে। এবছর যারা গিয়েছিল তারা হচ্ছে আমার মা বাবা, আমার ফ্যামিলি মেম্বার্স, আমার নেবার্সরা, তারা আজকে বাড়িতে ফিরেছে সুস্থভাবে, সুন্দরভাবে, তাদেরও কোথাও কোনো অসুবিধে হয়নি। আপনারাও প্রত্যেকে নিশ্চিন্তে থাকুন, ভালো থাকুন। আমার যারা আমাকে বলেছেন তোমার চোখ দিয়ে দেখছিলাম, কাশ্মীর দেখতে শুরু করেছিলাম, তোমার মানে কাশ্মীরের বৃত্তান্ত বর্ণনা এত ভালো লাগছিল, আমি আবার ওই সিরিজটা তৈরি করব, আপনাদের জন্যই সিরিজটা তৈরি করব। একটু নিজের মনটাকে শান্ত হতে দিন। ভীষণ কষ্ট লাগছে সেই মানুষগুলোর জন্য, ভীষণ কষ্ট লাগছে কাশ্মীরের জন্য, ভীষণ কষ্ট লাগছে কাশ্মীরের লোকাল লোকজনদের জন্য, কেন কি তাদের রুজি রোজগার কিন্তু আমাদের থেকেই হয়। কোভিডের টাইমে ওরা ভীষণ কষ্ট করেছিল, কেউ রাজমিস্ত্রির কাজ করেছে, কেউ লোকের বাড়িতে কাজ করতে গেছে, বিভিন্ন রকমভাবে তারা 2.5-3 বছর ধরে কষ্ট করেছে। আমি সমস্ত কিছু দেখাবো, কে আমাদের জাহুর ভাই তাকেও দেখাবো, কাদের কাছ থেকে আমি এত কথা শুনতে পেরেছি, কারা আমাকে এত বিশ্লেষণ করেছে, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। আমার চ্যানেলে আপনারা চোখ রাখবেন, আমার ব্লগগুলো দেখবেন, কাশ্মীরের ব্লগগুলো পার্টে পার্টে করে ছোট ছোট করে ব্লগ বানিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব। আবারও বলি, আমরা সুস্থ আছি, ভালো আছি, আমাদের জন্য চিন্তা করবেন না। ব্লগ আসবে খুব তাড়াতাড়ি। আর 1-2 দিন একটু সময় দিয়ে দিন মনটাকে একটু হালকা করতে, তারপরে আবার ব্লগ দেব। চলুন আসছি তাহলে আজকে, নমস্কার।